হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আজকে আমরা জিওগ্রাফি ক্লাসে ক্লাস নাম্বার 1-এ আলোচনা করব সৌরজগৎ এবং গ্রহরূপে পৃথিবী। সৌরজগৎ এবং গ্রহরূপের পৃথিবী থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়কে আজকে বিস্তারিত আমরা আলোচনা করে নেব। সবার প্রথমে রয়েছে পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর কক্ষপথ কাকে বলে? পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রম করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। অর্থাৎ ধরে নাও এটা সূর্য এবং এরকম একটা ডিম্বাকার বা অভিগত গোলাকার একটা পথে সূর্যকে পৃথিবী কখনো এখানে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে এভাবে প্রদক্ষিণ করে। এবং আমরা যখন ম্যাপিংটা করব, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা পশ্চিম, এটা দক্ষিণ, তখন এই যে পৃথিবীটা সেটা কিন্তু নিজের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে ঘুরতে এইভাবে কিন্তু প্রদক্ষিণ করতে থাকে সূর্যকে। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর কক্ষতলটা কি? কক্ষপথ আমরা জানলাম, এবার কক্ষতল সম্পর্কে জানবো। পৃথিবীর কক্ষপথের তলে অবস্থিত তাকে পৃথিবীর কক্ষতল বলে। অর্থাৎ পৃথিবীর কক্ষপথের তলে অবস্থিত অংশ হচ্ছে পৃথিবীর কক্ষতল। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হয়, যে ছবিটা আমরা কিছুক্ষণ আগে আঁকলাম, উপবৃত্তাকার, অর্থাৎ বৃত্ত নয়, সম্পূর্ণ বৃত্ত নয়। পৃথিবীর অক্ষ তার তলের সঙ্গে 66.5 কোণে, অর্থাৎ 66.1/2 বা কখনো কখনো এরকম তোমরা কিন্তু পাবে 66.1/2, 66.5 কোণে হেলে থাকে। অর্থাৎ এটা যদি আমরা পৃথিবী ধরে থাকি, ধরুন এটা যদি পৃথিবী হয়, তাহলে এটা হবে হচ্ছে এর কক্ষপথ। একটু হেলানো রয়েছে, 66.5 কোণে হেলানো রয়েছে। সূর্যকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট এবং 46 সেকেন্ড। এবং এক্ষেত্রে বলে রাখি যে 4 জুলাই তারিখটা রয়েছে, এই দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিমি, এবং 3রা জানুয়ারিতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 14,70,00,000 কিমি। অর্থাৎ এটাকে যদি আমরা ছবির আকারে বোঝার চেষ্টা করি, এটা যদি সূর্য হয় এবং এটা যদি পৃথিবীর কক্ষপথ হয়ে থাকে, তাহলে মনে করো যে পৃথিবী কখনো এখানে অবস্থান করে, আবার কখনো এখানে অবস্থান করে। অর্থাৎ আমরা যদি দেখি যে এই দূরত্বটার থেকে এই দূরত্বটা বেশি রয়েছে, তাহলে এইটা যেহেতু ছোট তাহলে এটা অনুসুর, এবং এটা যেহেতু বড় এটা হচ্ছে অপসুর। এই অপসুর দেখা যায় কবে? অপসুর দেখা যায় 4 জুলাই। আর অনুসুর দেখা যায় কবে? অনুসুর দেখা যায় হচ্ছে 3রা জানুয়ারি। অপসুরের দূরত্ব থাকে প্রায় 15,20,00,000 কিমি, এবং অনুসুরে থাকে দূরত্ব 14,70,00,000 কিমি। এটা কিন্তু প্রায় ধরা হয়েছে। পৃথিবীর বার্ষিক গতির ফলাফলটা কি রয়েছে? বার্ষিক গতি, আহ্নিক গতি, দুটো গতি রয়েছে। একটা আহ্নিক গতি মানে পৃথিবী যখন নিজের চারিদিকে ঘুরছে, একদিন লাগছে সময় 24 ঘন্টা, সেটা আহ্নিক গতি। বার্ষিক গতি মানে হচ্ছে নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করছে, অর্থাৎ 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড যে সময়টা লাগছে। বার্ষিক গতির ফলে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি হয়, ঋতু পরিবর্তন হয়। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর দিন দুটিতে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়। দিনরাত্রি সমানকে বলা হচ্ছে বিষুব। বিষুব কথার অর্থ হচ্ছে দিন রাত্রি, দিন রাত্রি কি সমান, ঠিক আছে? বিষুব মানে হচ্ছে দিন রাত্রি সমান থাকবে। এবং দুটো বিষুবের কথা বলা হচ্ছে, একটা 21শে মার্চ, একটা 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ হচ্ছে মহাবিষুব বা বসন্তকালীন বিষুব, এবং 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব বা শরৎকালীন বিষুব। বিষুব কথার অর্থ হচ্ছে সমান, অর্থাৎ দিনরাত্রি সমান। বলা হয়েছে 21শে জুন উত্তর গোলার্ধে সবথেকে বড়দিন হয়, এই দিনটাকে কর্কট সংক্রান্তি বলা হয়। 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে সবথেকে বড়দিন হয়, এই দিনটাকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। নিরক্ষরেখার উপর দিনরাত্রির দৈর্ঘ্য সারা বছরই সমান হয়। 21শে মার্চের পর 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের মেরু অঞ্চলে একটানা 6 মাস থাকে, এবং তারপরে দক্ষিণ মেরু পর্যন্ত একটানা 6 মাস থাকে। একে বলা হয় উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, ঠিক আছে? তারপরে আসবো নিশীথ সূর্যের দেশ, অর্থাৎ যেখানে রাতের বেলা তো সূর্য দেখা যাবে। উত্তর মেরুতে একটানা 6 মাস দিনের সময় নরওয়ের উত্তর সীমান্তে হ্যামারফেস্ট বন্দর থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও আকাশে সূর্য দেখা যায়। এই জন্য নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার আশেপাশের অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এছাড়াও রয়েছে সুইডেন, ডেনমার্ক। অর্থাৎ এখানে বলেছে যে রাতের বেলা, অর্থাৎ ধরে নাও যে ঘড়িতে তখন 10টা বাজছে রাত্রি, তবুও আকাশে সূর্য দেখা যাচ্ছে। তো সেই কারণে একে নিশীথ, নিশীথ মানে রাত, নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে। নেক্সট আসবে মুক্তিবেগ, খুব ইম্পর্টেন্ট। মুক্তিবেগটা কি? প্রতি সেকেন্ডে 11.2 কিমি পার বেগে, মনে করো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই গতিবেগে যদি কোনো বস্তুকে আমরা উপর দিকে ছুড়ে দিতে পারি, তাহলে সেই বস্তু মাধ্যাকর্ষণের বল কাটিয়ে বাইরে বেরিয়ে যায়, এবং সেই বস্তু পৃথিবীতে আর ফিরে আসে না। একে মুক্তিবেগ বলে, ঠিক আছে?
অর্থাৎ আমরা যদি উপরে কোনো পাথর ছুঁড়ে দিই তাহলে সেটা তো আবার পৃথিবীতে ফিরে আসবে, কিন্তু সেটা যদি আমরা কোনো যন্ত্রের সাহায্যে 11.2 কিলোমিটার/সেকেন্ড, অর্থাৎ যে জিনিসটা 1 সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরে উঠতে পারবে, সেরকম কোনো বস্তু থাকলে সেটা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির কাটিয়ে বাইরে চলে যায়। এবং এই মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে যে চলে যাচ্ছে মুক্তিবেগ বলা হচ্ছে, এই মুক্তিবেগকে কাজে লাগিয়েই কিন্তু মহাকাশে রকেট পাঠানো হয়ে থাকে। পরবর্তী অংশে রয়েছে ঋতু পরিবর্তনের কারণ কি? পৃথিবীর অভিগত গোলক আকৃতি, পৃথিবীর আবর্তন গতি, অর্থাৎ পৃথিবীর ঋতু পরিবর্তনের জন্য পৃথিবীর অভিগত গোলাকার আকৃতি হয়েছে, পৃথিবীর আবর্তন গতি রয়েছে, পৃথিবীর পরিক্রমণ গতি রয়েছে, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে, পৃথিবীর মেরুদণ্ডের তার কক্ষপথের 66.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে। অর্থাৎ এই সমস্ত কারণগুলোর জন্য ঋতু পরিবর্তন হয়ে থাকে। তাই তো 6টা ঋতুর কথা উল্লেখ পাওয়া যায়। কিন্তু এক্সট্রিমলি আমরা যেহেতু আমাদের দেশ যেহেতু মডারেট ওয়েদার, নাতিশীতোষ্ণ, তাই এখানে কিন্তু 4টা ওয়েদারকে খুব বেশিভাবে এক্সপিরিয়েন্স করা যায়, বাকি দুটো ওয়েদার কিন্তু অন্যান্য ওয়েদারের মধ্যে দিয়েই পার হয়ে যায়। তো এখানে কি কি বলা হয়েছে? পৃথিবীর অভিগত গোলাকারের জন্য হয়, পৃথিবীর আবর্তন গতির জন্য হয়, পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতির জন্য হয়, উপবৃত্তাকার কক্ষপথের জন্য হয়, মেরুদণ্ডের 66.5 ডিগ্রি কোণে হেলে থাকার জন্য কিন্তু ঋতু পরিবর্তন হয়ে থাকে। এবার আরও একটি ইম্পর্টেন্ট টপিক আমরা দেখব, সেটা হচ্ছে সৌরজগৎ, সোলার সিস্টেম যেটা রয়েছে। আমাদের সৌরজগৎটি একটি তারা, তারাটার নাম কি? সূর্য, 8টি গ্রহ, অগণিত ছোট সংস্থা যেমন গ্রহাণু, ধূমকেতু দ্বারা গঠিত। গ্রহাণু মানে কি? যেটা অ্যাস্ট্রয়েড বেল্টস বলা হচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এর পরে একটা বেল্ট থাকে, তারপরে কি রয়েছে? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তাই তো? তো এই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই গ্রহগুলোর পরে একটা অ্যাস্ট্রয়েড বেল্টস থাকে, তারপরে রাক্ষসী গ্রহগুলো থাকে। এই 4টা গ্রহকে রাক্ষসী গ্রহ কিন্তু বলা হয়ে থাকে। আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে 828,000 কিলোমিটার বেগে প্রদক্ষিণ করছে, অর্থাৎ 8,28,000 কিলোমিটার বেগে। আমরা গ্যালাক্সির 4টি সৌরপিল বাহুতে রয়েছি। গ্যালাক্সিটিক সেন্টারের চারদিকে একটি কক্ষপথ সম্পূর্ণ করতে আমাদের সৌরজগতে প্রায় 230 মিলিয়ন বছর সময় লাগে। 3 ধরনের ছায়াপথ রয়েছে, একটা উপবৃত্তাকার, একটা সৌরপিল এবং একটি অনিয়মিত। আমরা রয়েছি কোথায়? একটি সৌরপিল ছায়াপথে, তাই না? সৌরপিল বাহুতে রয়েছি আমরা। মিল্কি ওয়ে বা ছায়াপথ একটি সৌরপিল ছায়াপথ, আমাদের যেটা হচ্ছে আকাশগঙ্গা আমাদের ছায়াপথের নাম। আমাদের সৌরজগতের গ্রহগুলি এমনই কিছু গ্রহ, গ্রহাণুপুঞ্জ, কক্ষপথে 150টিরও বেশি উপগ্রহ ধারণ করে থাকে। পরবর্তী হচ্ছে বুধ। প্রত্যেকটা গ্রহ সম্পর্কিত এখানে তথ্য রয়েছে। বুধ প্রথম গ্রহ। বুধ গ্রহের সূর্যের সবথেকে কাছে রয়েছে এবং সৌরজগতের সবথেকে ক্ষুদ্রতম এই গ্রহটি। এর কোনো উপগ্রহ নেই। সংঘর্ষ খাত ছাড়া এর একমাত্র জানা ভৌগোলিক ফিচার হচ্ছে লতিযুক্ত রিজ বা রূপ। ইতিহাসের প্রথম দিক থেকে যখন গ্রহের সংকোচন চলছিল তখন এগুলো সৃষ্টি হয়েছে বলে ধারণা করা যায়। গ্রহের সংকোচন বলতে সূর্য থেকে ছিটকে গিয়ে বিভিন্ন অংশগুলো ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হয়ে, কঠিন হয়ে, শক্ত হয়ে এগুলো গ্রহগুলো তৈরি করেছে। বুধের বায়ুমণ্ডল অতি নগণ্য, যার প্রধান উপাদান সৌরজগতের প্রভাবের পৃষ্ঠ থেকে সজোরে উৎক্ষিপ্ত পরমাণু। এর তুলনামূলক বড় লৌহকেন্দ্র এবং সৌর ম্যান্টেলের ব্যাখ্যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বিভিন্ন অনুকল্পে বলা হয়েছে এটি বড় সংঘর্ষের মাধ্যমে গ্রহটির বহিঃস্তর ছিন্নভিন্ন হয়ে মহাকাশে বিলীন হয়ে গেছে এবং নিকটবর্তী সূর্যের শক্তির প্রভাবে এর কোনো বিবৃতিও ঘটেনি। ঠিক আছে? এটি 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পারে। 88 দিন দরকার পড়ে এর একবার প্রদক্ষিণ করতে। এরপরে রয়েছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ আকারে হচ্ছে 0.13 পার্থিব ভর, প্রায় পৃথিবীর সমান, এবং একে কিন্তু যমজ গ্রহ বলা হয়ে থাকে কারণ সূর্যের পৃথিবীর মতনই হয়ে থাকে এটি। সূর্য থেকে এর দূরত্ব 0.7 AU। পৃথিবীর মতো এই গ্রহের ম্যান্টেল সিলিকেট দ্বারা ও কেন্দ্রভাগ লৌহ দ্বারা গঠিত। এর বায়ুমণ্ডল বেশ পুরু হয় এবং ভেতরের অংশে বিভিন্ন ভূতাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়ার প্রমাণ পাওয়া গেছে। অবশ্য গ্রহটি পৃথিবীর তুলনায় অনেক শুষ্ক এবং বায়ুমণ্ডলে আমাদের থেকে 90 গুণ বেশি ঘন। এরও কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। পৃষ্ঠের তাপমাত্রা 400°C হওয়ায় এই সৌরজগতের সবথেকে উত্তপ্ত। বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস থাকার কারণে এই তাপমাত্রা এত বেশি হয়ে থাকে। বর্তমানে সেখানে কোনো ভূতাত্ত্বিক ক্রিয়া সংঘটিত হয় বলে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু উল্লেখযোগ্য যে পুরুত্বের বায়ুমণ্ডল ধরে রাখার জন্য প্রয়োজনীয় চৌম্বক ক্ষেত্র নেই তার। এ থেকে বোঝা যায় আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মাধ্যমে এর বায়ুমণ্ডলের নিয়মিত পূর্ণ হতে থাকে। এর ফলে চৌম্বক ক্ষেত্রের অপ্রতুলতা কাটিয়ে উঠে যাওয়া 59 দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে এর পৃথিবীর
এটি পৃথিবীর যমজ গ্রহ। এখানে একটা বিশেষ করে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর উল্লেখযোগ্য পুরুত্বের বায়ুমণ্ডল ধরে রাখার কিন্তু ক্ষমতা নেই। যেমন পৃথিবীর চারদিকে রয়েছে, পৃথিবীর চারদিকে কিন্তু বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারে, কিন্তু এর কিন্তু সেই ক্ষমতাটা নেই। নেক্সট হচ্ছে পৃথিবী, যেটা আমাদের গ্রহ, যেটা আমাদের বাসস্থান। পৃথিবী সৌরজগতের ভেতরের অংশে সবথেকে ঘন এবং বড় গ্রহ। এটি এই অঞ্চলের একমাত্র গ্রহ যাতে বর্তমানেও ভূতাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। এটা আমাদের জানা একমাত্র গ্রহ যাতে জীবনের অস্তিত্ব রয়েছে। এর তরল জলমণ্ডল সৌরজগতের ভেতরের অংশের অন্যান্য। এটি একমাত্র গ্রহ যাতে গ্রহ টেকটনিক পর্যবেক্ষণ করা যায়। পৃথিবীর বায়ুমণ্ডল অন্যান্য যে কোনো গ্রহ থেকে অনেক ভিন্ন। এখানে 21% অক্সিজেন থাকার কারণেই জীবনের বিকাশ ঘটা সম্ভব হয়েছে। 21% অক্সিজেন রয়েছে এবং সবথেকে বেশি রয়েছে কি নাইট্রোজেন। এর একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহ রয়েছে যার নাম হচ্ছে চাঁদ বা মুন। সৌরজগতের অন্য কোনো পার্থিব গ্রহের এত বড় উপগ্রহ নেই। মঙ্গল, এরপর রয়েছে মঙ্গল। মার্স কী রয়েছে? মঙ্গল হচ্ছে পৃথিবী ও শুক্রের থেকে ছোট। এর একটি পাতলা বায়ুমণ্ডল আছে যা মূলত কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি। পৃষ্ঠতলে প্রচুর সংখ্যক আগ্নেয়গিরি যেমন অলিম্পাস মন্স রয়েছে। এছাড়াও রয়েছে কি ফাটল উপত্যকা যেমন ভ্যালিস মেরিনাস পরিপূর্ণ। এ থেকে বোঝা যায় যে এর ভূতাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া খুব বেশি দিন আগে থেমে যায়নি। লৌহ সমৃদ্ধ মাটিতে মরিচা পড়ার কারণে গ্রহটির রং লাল। মঙ্গলের দুটি ছোট ছোট উপগ্রহ রয়েছে যার নাম হচ্ছে ডিমোস আর ফোবস। ধারণা করা যায় যে মঙ্গল অনেক আগে কোনো গ্রহ বা গ্রহাণুকে নিজ মহাকর্ষের বন্ধনে বেঁধে ফেলেছিল এবং এভাবে উপগ্রহগুলোর সৃষ্টি হয়েছে। সূর্যকে প্রদক্ষিণ করতে মঙ্গলের সময় লাগে 687 দিন। এরপর হচ্ছে গ্রহরাজ বৃহস্পতি, অর্থাৎ গ্রহদের মধ্যে সবথেকে বড়, সবথেকে ভীমকায় হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহদের ভর 318 গুণ পৃথিবীর থেকে বেশি। বহিস্থ গ্রহের সম্মিলিত ভরের তুলনায় সে 2.5 গুণ বেশি ভারী হবে। গ্রহটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত হয়েছে। তীব্র অভ্যন্তরীণ তাপের কারণে এর বায়ুমণ্ডলে বেশ কিছু অর্ধস্থায়ী বৈশিষ্ট্য সৃষ্টি হয়, যার মধ্যে আছে মেঘের ব্যান্ড ও বিরাট লোহিত কলঙ্ক। আমাদের জামানাতে এই গ্রহের 67টি, আমাদের জামানা বলতে আমাদের সময়ে এই গ্রহে 67টি উপগ্রহ রয়েছে। 4টি বড় বড় উপগ্রহ যেমন গ্যানিমেড, ক্যালিস্টো, আইও এবং ইউরোপা অনেকটা পার্থিব গ্রহগুলোর মতোই, কারণ এই উপগ্রহগুলোতে অগ্নুৎপাত ও অভ্যন্তরীণ তাপ বৃদ্ধির মতো ভূতাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ গ্যানিমেডের আকার বুধ গ্রহ থেকেও কিন্তু বড়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় দরকার 4331 থেকে 33 দিন। এরপর আছে শনি, স্যাটার্ন। শনি কী রয়েছে? শনি গ্রহ হচ্ছে দৃষ্টিনন্দন বলয়ের জন্য সবার কাছে বেশ পরিচিত। বলয় বলতে শনি গ্রহের চারিদিকে কি রয়েছে? চারিদিকে বলয় রয়েছে, চারিদিকে 2-3টে বলয় রয়েছে এরকম, ঠিক আছে, সার্কেল রয়েছে। তো কী রয়েছে? বায়ুমণ্ডলের গঠনসহ বেশ কটি দিক দিয়ে এর সাথে বৃহস্পতির সাদৃশ্য আছে। অবশ্য শনি বৃহস্পতির মতো অত বড় না। এর ভর পৃথিবীর 95 গুণ। শনির 62টি জানা উপগ্রহের মধ্যে 2টি বর্তমানে ভূতাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া চলছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শনির আরও 3টি উপগ্রহ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। টাইটান এবং এনসেলাডাস উপগ্রহ, এই দুটিতে হচ্ছে ভূতাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও সেগুলোর মূল গাঠনিক উপাদান আসলে বরফ। টাইটান বুধের চেয়ে বড় এবং এটি ভৌগোলিক বা সৌরজগতের একমাত্র উপগ্রহ যাতে উল্লেখযোগ্য পুরুত্বের বায়ুমণ্ডল আছে। একবার সূর্যকে প্রদক্ষিণ করতে শনির সময় লাগে 29 বছরের, পৃথিবীর হিসাব অনুযায়ী 29 বছর। এবারে রয়েছে ইউরেনাস। ইউরেনাসের মধ্যে রয়েছে ইউরেনাসের ভর পৃথিবীর 14 গুণ বেশি, কিন্তু বহিস্থ গ্রহগুলোর মধ্যে সবথেকে হালকা। এই গ্রহের নিজ অক্ষের চারদিকে পরিভ্রমণ অক্ষ সূর্যের চারদিকে আবর্তন অক্ষের প্রায় সমতলে অবস্থিত। এই কারণে সেখানে কোনো ঋতু পরিবর্তনই ঘটে না। এর অ্যাক্সিয়াল টিল্ট ও ভূকক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি হয়। অন্যান্য গ্যাস দানবের চেয়ে এর কেন্দ্রের তাপমাত্রা কম বলে সে মহাকাশে তুলনামূলক কম তাপ বিকিরণ করে। এর জানা উপগ্রহের সংখ্যা হচ্ছে 27টি। এর মধ্যে বড় উপগ্রহ হচ্ছে টাইটানিয়া, ওবেরন, আম্ব্রিয়েল, এরিয়েল ও মিরান্ডা। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে পৃথিবীর সময় অনুযায়ী 84 বছর। এরপরে চলে আসবো আমরা নেপচুন। নেপচুনকে বলা হয়েছে নেপচুন আকারে ইউরেনাসের চেয়ে কম হলেও ভর তার থেকে অনেক বেশি থাকে। ইউরেনাসের ভর পৃথিবীর 14 গুণে নেপচুনের 17 গুণ বেশি হয়। এই কারণে নেপচুনের ঘনত্ব তুলনামূলক বেশি। এটি তুলনামূলক বেশি তাপ বিকিরণ করে, তবে এই বিকিরণের পরিমাণ বৃহস্পতি বা শনির থেকে কম। নেপচুনের জানা উপগ্রহের সঙ্গে 14। এর মধ্যে সবথেকে বড় টাইটান ভূতাত্ত্বিকভাবে সক্রিয়। এই উপগ্রহে উষ্ণ প্রস্রবণ ও তরল নাইট্রোজেন থাকে। টাইটান একমাত্র বড় এর হচ্ছে উপগ্রহ যার প্রতীপ কক্ষপথ রয়েছে। নেপচুনের কক্ষপথে বেশ কিছু ক্ষুদ্র গ্রহ আছে সেগুলোকে নেপচুন ট্রোজান এই নামে পরিচিত। নেপচুনের কি মাতৃগ্রহের সাথে
কী রয়েছে, রোজানান্সে আবর্তন করেছে পৃথিবীর বছর হিসেবে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 168.8 বছর। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের গ্রহরূপে পৃথিবী এবং সৌরজগৎ সংক্রান্ত বিভিন্ন তথ্য। আমরা সেকেন্ড ক্লাসে প্রাকৃতিক ভূগোলটা আমরা আগে কমপ্লিট করবো, তারপরে আমরা কিন্তু আঞ্চলিক ভূগোলে প্রবেশ করব। ঠিক আছে।